প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ডিজিটাল ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমি টেন্স নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। আজকে হলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট, এর আগে আমরা পর্ব 1 করেছি, এখন করতেছি পর্ব 2। প্রথম পর্বে আমি টেন্স কাকে বলি, কত প্রকার কী কী সেই সম্পর্কে আলোচনা করেছি, প্রাথমিক আলোচনা। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করব। মোট টেন্স 12 প্রকার। 12 প্রকারের মধ্যে আমরা প্রেজেন্ট টেন্সে আছে 4 প্রকার। প্রেজেন্ট টেন্সের প্রথম টেন্স যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটি সম্পর্কে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সংজ্ঞাটা হলো কোনো কাজ বর্তমানে অনির্দিষ্ট সময়ে সাধারণভাবে হয়, ঘটে, করে এরও বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। অর্থাৎ বর্তমান সময়ে কোনো কাজ সাধারণভাবে হয়, ঘটে, করে এরও বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। মানে বর্তমানকালে যেমন বললাম যে আমি ভাত খাই, এই খাওয়াটা বর্তমান সময়ে হবে, কিন্তু এখন আমি খাচ্ছি যে সে ধরনের বোঝাচ্ছি না। আমি ভাত খাই, এখন খাইতে পারি, আধা ঘন্টা পরে, আধা ঘন্টা আগে, সকালে, বিকালে, মানে বর্তমান সময়ে কাজটা হবে, হচ্ছে, নিয়মিত হচ্ছে। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বর্তমান সময়ে অনির্দিষ্ট সময় বলতে কোনো নির্দিষ্ট সময় নাই। আমি বললাম যে আমি ভাত খাই, এখন আমি ভাত খাই বলতে আমি আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে, বা 1 ঘন্টা পরে, বা এখন খাইতে পারি, নির্দিষ্ট সময় বলেনি। আমি ভাত খাই অনির্দিষ্ট সময়ে সাধারণভাবে কাজটা হয়, সাধারণভাবে মানে সচরাচর হয়, এগুলো সবসময় হয়। আমি ভাত খাই, আমি ঘুমাই, আমি লেখি, আমি পড়ি, আমি দেখি, এই কাজগুলো সচরাচর বর্তমানকালে হয়। এই ধরনের কাজগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একটু তোমাদের মাথা খাটালে তোমরা সহজে বুঝতে পারবে। বর্তমানকালে যে কাজগুলো সচরাচর হয়, সবসময় হয়, সেই কাজগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এছাড়া আরও আছে যে কাজগুলো চিরন্তন সত্য বলতে যেটা কখনো পরিবর্তন হয় না। যেমন মনে করো সূর্য পূর্ব দিকে উঠে, সূর্য যেদিন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে সেদিন থেকে সূর্য পূর্ব দিকে উঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেভাবে এটা চলতেছে। চিরন্তন সত্য মানে সবসময় এটা কোনো ওইভাবেই চলতেছে, কোনো পরিবর্তন হয় না। অথবা মানে অভ্যাসগত কাজ, যেমন আমি প্রতিদিন খেলি, লেখি, আমি প্রতিদিন সকালে হাঁটি, এই ধরনের কাজগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সাধারণভাবে তোমরা বুঝে রাখো যে বর্তমানকালে যে কাজগুলো সচরাচর করি, হয় বা করে বা ঘটে, এই কাজগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। উদাহরণ দিলে আর তোমাদের এখানে চিনার উপায় আছে, চিনার উপায়টা যদি আমি তোমাদেরকে বুঝাই দেই, আশা করি এই টেন্স নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। এই টেন্সটা আমি এমনভাবে তোমাদের বুঝাই দিব যে এই টেন্সে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা আগে শেষ করো। এখানে উদাহরণ দিছি, আই রিড আ বুক, আমি একটি বই পড়ি। হি ইটস রাইস, সে ভাত খায়। শেষে আছে পড়ি, খায়, মানে কাজগুলো এগুলো আমি একটি বই পড়ি, এখনও পড়তে পারি, একটু পরেও হতে পারে, আগেও হতে পারে। এই ধরনের অনির্দিষ্ট সময় হলে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সে ভাত খায় মানে সে ভাত খাইতেছে না। যদি বলি সে ভাত খাইতেছে, তাহলে সে যেটা চলতেছে, বলছে সে ভাত খায়, সে তো ভাত খায়ই, সবসময় আমরা ভাত খায় বাঁচি, কিছুক্ষণ আগে পরে বিভিন্ন টাইমে খাই, সে ভাত খায়। এই ধরনের কাজগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চেনার উপায়টা দেখলে তোমরা আরও সহজে বুঝতে পারবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় কীভাবে তুমি চিনবে? বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ই, অ, এ
অন্তঃস্থ ও এর মতো উচ্চারিত হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। বাংলা বাক্যের, ইংরেজি বাক্য না। এই দেখো আমি দুইটা বাক্য লিখেছি এখানে। প্রথমটা বলছি যে আমি একটি বই পড়ি। এই পড়ি যে শব্দটা দ্বারা কাজ করা বোঝা যায় সেটা হলো ক্রিয়াপদ। যে শব্দটা দ্বারা কাজ করা বোঝা যায়, যেমন পড়ি, আমি একটি বই পড়ি, এটা দ্বারা বোঝা যাচ্ছে কাজ করা। যেমন এটাতে বলছে সে ভাত খায়, এটা দ্বারা বোঝা যাচ্ছে কাজ করা। এই ক্রিয়াকে, ক্রিয়াপদটাকে প্রথমে তুমি চিনতে হবে বাক্যটার মধ্যে ক্রিয়াপদ কোনটা, মানে কোন শব্দটি দ্বারা কাজ করা বোঝা যাচ্ছে। তাহলে প্রথমটি দ্বারা পড়ি, এটা দ্বারা কাজ করা বোঝা যাচ্ছে। দ্বিতীয়টি খাই, খায়, এটি দ্বারা কাজ বোঝা যাচ্ছে। এই দুটি হলো ক্রিয়াপদ। বলছে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে, একটু বুঝো, খুব সহজেই তোমরা বুঝতে পারি, একবার যদি এটা বুঝে দাও আর জীবনে তোমাদের ভুল হবে না। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে, এইগুলো হলো বাংলা বাক্য, এটা একটা বাংলা বাক্য, এটা একটা বাংলা বাক্য। এই বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ই, অ, এ অন্তঃস্থ ও এর মতো উচ্চারিত হলে মানে উচ্চারণ হলে ওই অক্ষরটাতে থাকতে হবে তা নয়, না থাক, কিন্তু ওই ধরনের যদি উচ্চারিত হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ওই ধরনের উচ্চারিত হলে, যেমন এখানে বলছে আমি একটি বই পড়ি, পড়ি, দেখো পড়ি, পড়ি তোমরা এভাবে টানে উচ্চারণ করবে, পড়ি, শেষে টান দিবে, পড়ি, কি উচ্চারণ হচ্ছে, রস্যই উচ্চারণ হচ্ছে, পড়ি। তাহলে এই যে এই ধরনের উচ্চারণ যদি রস্যইর মতো উচ্চারণ হয়, শেষে, প্রথমের অক্ষর না, পড়ি শেষে যদি রস্যইর মতো উচ্চারিত হয়, থাকা দরকার নাই, রস্যই যে থাকতে হয় এমন না, ওই ধরনের যদি উচ্চারিত হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন পড়ি, পড়ি, কি উচ্চারণ হচ্ছে, রস্যই উচ্চারণ হচ্ছে। খায়, সে ভাত খায়, 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 এখানে অন্তঃস্থ আছে, খায় অন্তঃস্থ আছেই, উচ্চারণ তো হবেই, আছেই। তাহলে এই দুইটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আরও তোমাদের দু একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, সংজ্ঞাটা মিশিয়ে দিচ্ছি। তোমরা সংজ্ঞাগুলো ভালো করে লেখে নিবে, মুখস্থ করবে। আমি টেন্সের যে বিষয়গুলো পড়াবো একদম কোনো কিছু বাদ রাখে পড়াবো না, সব কিছু পড়াবো যেন তোমাদের আর কোনো সমস্যা না থাকে। তাহলে সংজ্ঞাটা আমি মিশিয়ে দিচ্ছি। মনে করো সে, আমি দিলাম আমি ভাত খাই, খাই, খাই হলো ক্রিয়াপদ, খাই। তাহলে এই খাই উচ্চারণ করলে কি হচ্ছে, খাই, ই হচ্ছে। তুমি ভাত খাও, তুমি ভাত খাও, এখানে আছে খাও, ক্রিয়াপদ হলো খাও, খাও কি থাকতেছে, ও। সে ভাত খায়, কি থাকতেছে, খায়। এই খাই শব্দটা শেষে অন্তঃস্থ আছে। আমি, তুমি, সে, তিনি, তিনি ভাত খান, খান টানে উচ্চারণ করো, খান, তিনি ভাত খান, অ উচ্চারণ হয়, অ, খান, দন্তান্ন, দন্তান্নর উচ্চারণ করো, দন্তান্ন, খান, অ উচ্চারণ হচ্ছে। তাহলে এই শব্দগুলো দেখো এখানে কিন্তু অ নাই, অ নাই, কিন্তু তুমি উচ্চারণ করো খান, তিনি ভাত খান, অথবা শেষের অক্ষরটা উচ্চারণ করো দন্তান্ন, কি উচ্চারণ হচ্ছে, অ উচ্চারণ হচ্ছে।
তাহলে এই জিনিসগুলো যদি থাকে কোনো শব্দের শেষে তাহলে আমরা চিনে নেব এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই শব্দগুলো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যদি এই শব্দগুলো উচ্চারিত হয় থাকা দরকার নাই, তাহলে আমরা মনে করব এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। মনে করো সে স্কুলে যায় আছে, সে স্কুলে যায়, তাহলে এখানে কি আছে? অন্তঃস্থ। আমি স্কুলে যাই, কি থাকতেছে? রস্বই। তুমি স্কুলে যাও, কি থাকতেছে? ও। তিনি স্কুলে যান, অ থাকতেছে। এই ধরনের এইগুলোর মধ্যেই থাকবে। এই আমি এখানে 5টা লিখে দিছি, ই, অ, এ, অন্তঃস্থ ও। এগুলোর মতো যদি উচ্চারিত হয় তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এগুলোর মতো যদি উচ্চারিত হয় এটা হবে ও। তাহলে আমি আবার বলতেছি চেনার উপায়। তোমরা কিভাবে চিনবে বাংলা বাক্যটাকে? বাংলা বাক্যটা যে এটা ক্রিয়াপদ আছে, ক্রিয়াপদটাকে খুব টানে উচ্চারণ করবি। যেমন খাই, এখানে রস্যই আছে, টানে উচ্চারণ করা দরকার না। খাই রস্যই আছে, খাও ও আছে, খাই অন্তঃস্থ আছে, খান দন্তান্নকে আমরা উচ্চারণ করলে খান দন্তান্ন, খান অ উচ্চারণ হচ্ছে, অ উচ্চারণ হচ্ছে। এগুলো তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে চীনা উপায়টা আশা করি বুঝতে পেরেছ। আরও যদি উদাহরণ দেই, আরও দেওয়া যাবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এভাবে চিনতে হবে। এবার আছে গঠন। গঠন কি? গঠন হলো আমরা যে টেন্সটা চিনলাম, চিনার পরে টেন্সটাকে আমরা কিভাবে লিখব। গঠনটা কেন দিছে? গঠনের উদ্দেশ্য হলো আমরা যে টেন্সটাকে বাক্যটাকে বানাবো, কিভাবে বানাবো, সেই বাক্যটা বানাইতে আমাদের পারতে হবে। মনে করো প্রথমে এই বাক্যটা আমি ভাত খাই, এটাকে আমরা বানাচ্ছি আমি ভাত খাই। তাহলে প্রথমে সাবজেক্ট কী বসাইতে হবে? সাবজেক্ট আমি ভাত খাই, সাবজেক্ট কে? আইটা বসাই দিলাম। ভি ওয়ান হলো খাওয়াটা হলো খাওয়া হলো ভি। এখানে আছে খাই, খাও, খান, সবগুলো হলো খাওয়া মানে ইট। এই ইটের এটা হলো ভি1। ইট, যেমন ইট শব্দটা 3টা ফর্ম আছে। একটা হলো ইট, এটা হলো ভি1। এট, এটা হলো ভি2। ইটেন, এটা হলো ভি3। তোমাদের ইংলিশ গ্রামার বই এগুলো আছে, পরে আমি দেখাই দেব। প্রথমটা হলো ভি1, পরেরটা ভি2, তারপরটা ভি3। তাহলে এখানে বলছে ভি1 বসাইতে হবে। ভি1 মানে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের বেস ফর্ম। ভি1 মানে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এইটা হলো ভি1। যেমন গো ওয়েন গান, গোটা হলো ভি1। ড্রিঙ্ক ড্রাঙ্ক, ড্রিঙ্কটা হলো ভি1। তাহলে ভি1 বসাইতে হবে। যেমন মনে কর, যেমন ড্রিঙ্ক মানে পান করা, ড্রাঙ্ক, এটা হলো প্রেজেন্ট ফর্ম, এটা হলো পাস্ট ফর্ম ভি2, এটা হলো পাস্ট পার্টিসিপল পার্টিসিপল ভি3। তাহলে সবসময় আমাদের ভি1গুলো বসাইতে হবে। কি ভি1 মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম। তারপর অবজেক্ট মানে কর্ম। বলছে আমি ভাত খাই, কর্মটা কি? ভাত হলো ইংলিশে হলো রাইস, আই ইট রাইস। এটা হলো সাবজেক্ট, এটা হলো ভি1, এটা হলো অবজেক্ট। আদার্স আছে, আদার্স মানে হলো আরও যদি কিছু থাকে সেগুলো লিখে দিতে হবে। যদি বলো আমি দুধ দিয়ে ভাত খাই, তাহলে হবে আই ইট রাইস উইথ মিল্ক। আমি দুধ দিয়ে ভাত খাই, এটা অর্থ হলো আমি দুধ দিয়ে ভাত খাই, দুধ দিয়ে ভাত খাই।
আমি দুধ দিয়ে ভাত খাই। আই ইট রাইস উইথ মিল্ক। তাহলে এটা হলো সাবজেক্ট, এটা হলো ইটটা হলো V1, আর রাইসটা হলো অবজেক্ট, আদার্স। তাহলে তোমাদের বাক্যগুলো এভাবে গঠন করতে হবে, লিখতে হবে। আমি দুধ দিয়ে ভাত খাই, আই ইট রাইস উইথ মিল্ক। এখন এই জিনিসগুলো তোমাকে চিনতে হবে, সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা, V1 কোনটা, আদার্স কোনটা। সাবজেক্ট কীভাবে বের করবে? সাবজেক্ট বের করার সূত্র রয়েছে, অবজেক্ট বের করার সূত্র রয়েছে। আমি সেগুলো পরবর্তী তোমাদের বুঝিয়ে দেবো। এই যে বাক্যটা রয়েছে, এই ক্রিয়াপদটা কে দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে সেটা হবে সাবজেক্ট। যেমন আমি যদি বলি যে আমি ভাত খাই, কে খায়? কে খায়? আমি। এটা হবে সাবজেক্ট। কে খায়, ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে সেটা হবে সাবজেক্ট। ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে সেটা হবে অবজেক্ট। আর যে শব্দ দ্বারা কাজ করা বোঝা যায় সেটা হবে ভার্ব। এটা হলো ভার্ব। এখানে আদার্স নাই, আদার্স আমি পরে বসাই দিছি। এটাতে আদার্স আছে, উইথ মিল্ক হলো আদার্স। আদার্স মানে অন্য অন্য। এইভাবে তোমাকে বাক্যগুলো লিখতে হবে। তাহলে এভাবে তোমরা বাক্য বানাবে। যেমন মনে করো, তারা ভাত খায়, তারা ভাত খায়, তারা ভাত খায়। তাহলে এখানে যদি আমরা এই বাক্যটা লিখি, প্রথমে কী হবে? সাবজেক্টকে তারা কী হবে? দে। তারপর কি? V1 কি? ইট। মানে খাওয়া হলো ভার্ব বা ক্রিয়া, এটা V1 হলো ইট। তারপর কি? রাইস। তারা ভাত খায়। এখন তোমরা গঠন এভাবে তোমাদেরকে বাক্য বানাইতে হবে, অসংখ্য বাক্য বানাইতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তারা ভাত খায়, তারা বিদ্যালয়ে যায়, কি হবে তাহলে? তারা বিদ্যালয়ে যায়। প্রথমে তুমি চিনবে এটা বাক্যটা কি, যায়, শেষে কি আছে? অন্তস্থ আছে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটাকে লিখবে কিভাবে, গঠনটা করবে। প্রথমে তারা, সাবজেক্ট বসাবে, দিয়ে তারপরে যায়, এটা কি? যাওয়া হলো গো, দিয়ে গো, বিদ্যালয় টু স্কুল, তারা বিদ্যালয়ে যায়। আমি পানি পান করি, আমি পানি পান করি, আমি পানি পান করি। তাহলে এটা কি হবে? প্রথমে সাবজেক্ট বসাও, দেখে দেখে বসাই দিবে। প্রথমে সাবজেক্ট আই, তা পান করার ইংলিশ কি? ড্রিঙ্ক। এটা হলো V1। তারপরে পানি, আই ড্রিঙ্ক ওয়াটার। এভাবে তোমাকে বাক্য বানাইতে হবে নিজে। আমি খেলি, আই প্লে। প্রথমে সাবজেক্টের পরে ভি বসাইতে হবে। নিয়মটা হলো প্রথমে সাবজেক্টের পরে V1 বসাইতে হবে। আই প্লে, আমি খেলি ফুটবল খেলি। তারপরে আই প্লে, মনে করো আই দিলাম, আই প্লে মানে আমি খেলি। এখন তুমি কি খেলো? ফুটবল হলে ফুটবল দিবে এই জায়গায়, হকি হলে হকি, ক্রিকেট হলে ক্রিকেট। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই প্লে হকি, আমি হকি খেলি। আই প্লে ব্যাডমিন্টন, আমি ব্যাডমিন্টন খেলি। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। এভাবে তোমাকে বাক্য বানাইতে, অসংখ্য বাক্য হবে। এখন এই রুলটা একটা ছোট্ট রুল, শেখা ব্যাপার না, 5 মিনিটে তোমরা শিখে যাবে। কিন্তু এই রুলের মাধ্যমে হাজার হাজার বাক্য হবে, তোমাকে বাক্য বানাইতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, তাইলে তুমি পারবে। এই রুলটা নিয়েই তোমার 1000 বাক্য হবে, 1000, 1500 বাক্য হবে। যেমন মনে করো বললা যে তারা চা পান করি, তারা
তারা চা পান করি। তাহলে প্রথমে সাবজেক্ট দিয়ে, তারপরে পান করা কি ট্যাক, দে ট্যাক টি। তারা চা পান করি। এখন তারা চা পান না করে মনে করো তারা পানি পান করে, তাহলে মনে করো জুস পান করে, জুস পান করা হবে না, কারণ চা পান করা হবে ট্যাক, আর এমনি পান করা হলো ড্রিঙ্ক। মনে করো তারা পানি পান করি, এটাকে আমরা করলাম তারা পানি পান করি, বা তারা তারা ভাত খায়, এটা করলাম তারা ভাত খায়। তাহলে কি দে ইট রাইস। তাহলে সাবজেক্টের পরে V1 বসাই তুমি, দে ইট রাইস। এখন রাইস না বলে তুমি বললো মনে করো আম খায়, তাহলে কী হবে, দে ইট ম্যাঙ্গো। তারা আম খায়, তারা কলা খায়, দে ইট ব্যানানা। তারা মনে করো নারিকেল খায়, দে ইট কোকোনাট। তারা পেয়ারা খায়, দে ইট গুয়াভা। এভাবে তোমাকে বাক্য বানাইতে হবে, এভাবে অসংখ্য বাক্য হবে। এভাবেই অসংখ্য বাক্য বানায় বানায় তোমাদের প্র্যাকটিস করতে হবে। প্রথমে তোমাদের গঠনটা জানতে হবে, গঠন অনুসারে শব্দগুলো বসাইতে হবে। এখন প্রথমে তোমাদের সাবজেক্ট চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে, আর V1 চিনতে হবে, তারপর আদার্সগুলো তোমরা বসাবে। সাবজেক্ট অবজেক্ট কীভাবে চেনা যায় এবং কিভাবে বের করা যায়, এটা একটা সহজ পদ্ধতি রয়েছে, সূত্র রয়েছে, আমি পরবর্তীতে সুন্দরভাবে লিখে দেব। আপাতত এটুকু জানো, বাংলা বাক্যে ক্রিয়াকে, এই ক্রিয়াপদটাকে যদি কে দ্বারা প্রশ্ন করা হয়, যেটা উত্তর পাওয়া যাবে সেটা হবে সাবজেক্ট বা কর্তা। আর এটাকে কি, কাকে এবং কোথায়, এগুলো দ্বারা প্রশ্ন করলে যে জিনিসটা পাওয়া যাবে সেটাই অবজেক্টের এখানে বসবে, অবজেক্টের এখানে বসবে। ক্রিয়াকে কি, কাকে, কোথায়, এগুলো দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটাই অবজেক্টের জায়গায় বসবে, আর এখানে V1 হবে। এখন কতগুলো বাক্য রয়েছে, একটা ব্যতিক্রম কতগুলো আছে, নিয়ম আছে। মনে করো সে ভাত খায়, সে ভাত খায়, এটা ইংলিশ হবে। প্রথমে সাবজেক্ট বসাইলা হি, ইটস রাইস হবে, ইটস রাইস হবে। এখানে এখানে ইটের সাথে এস বা ইয়ে যুক্ত হবে। এটা কখন যুক্ত হবে এখানে আমি লিখে দিয়েছি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভাবের শেষে এস বা ইএস যুক্ত হবে। এই যে এটা হলো ভার্ব, বুঝছো? বলছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, এটা হলো সাবজেক্ট, এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভাবের শেষে, এই যে মূল ভাবটা আছে এটার শেষে এস বা ইএস যুক্ত হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভাবের শেষে এস বা ইএস যুক্ত হবে। এখন ভাবের শেষের অক্ষর যদি কনসোনেন্ট হয়, এই যে শেষের অক্ষরটা, এটা হলো ভাব, ভাবের শেষের অক্ষরটা যদি কনসোনেন্ট হয়, কনসোনেন্ট মানে ব্যঞ্জনবর্ণ, ব্যঞ্জনবর্ণ হলে তার শেষে এস হবে। আর যদি শেষের অক্ষরটি যদি ভাওয়েল হয়, যেমন হি গোজ টু স্কুল, এখানে গোর শেষের অক্ষরটি হলো ভাওয়েল, এই জন্য এটা শেষে ইএস হবে। তাহলে তোমরা এই নিয়মটা শিখে নেবে। এখানে আমি লিখে দিয়েছি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভাবের শেষে এস বা ইএস যুক্ত হয়। ভাবের শেষের অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে ওই ভাবের শেষে এস হবে এবং ভাওয়েল হলে ইএস হবে। অথবা ভাবের শেষে যদি ডবল এস, এসএইচ, সিএইচ, ও অথবা এক্স থাকলে ওই ভাবের শেষে ইএস হবে। এই ভাবের শেষের অক্ষর যদি এগুলো থাকে, ইএস, এসএইচ, সিএইচ, ও এক্স থাকে, তাহলে ওই ভাবের শেষে ইএস হবে। পরবর্তী ক্লাসে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আরও একটি ক্লাস নেব। পরবর্তী টেন্সের কীভাবে সাবজেক্ট বের করে, কিভাবে অবজেক্ট বের করে, এই সূত্রগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিব।
আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।